আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে দেখতে বছর ঘুরে আবার চলে এলো আমের সিজন। তো আজকে আমি নিয়ে এসেছি খোসাসহ মিষ্টি আমের এই আচারের রেসিপিটি। এই আচারের রেসিপিটি এত টেস্টি হয় খেতে যে আপনি না খেলে বুঝবেন না। প্রতি বছর আমার বাসায় এই আচারের রেসিপিটি দিতেই হবে, কারণ এটা চেটেপুটে খাওয়ার মতো একটা আচার। তো এটা আপনি যে কোনোভাবেই খেতে পারেন, চাইলে এমনি এমনিও খেতে পারেন, ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে, রুটি, পরোটা যে কোনোভাবেই এটা খাওয়া যাবে। কারণ যেহেতু এটা মিষ্টি আচার, তো এটা যে কোনোভাবেই খাওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। তো আমি এখানে প্রায় 2.5 কেজির মতো আম এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি প্রত্যেকটা আমকে। তার আগে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, হ্যাঁ। তো একটু খোসা যদি শক্ত হয় তাহলে বেশ ভালো হয়, খুব বেশি শক্ত না, জাস্ট একটু শক্ত হলেই হবে। তো কেটে নেওয়ার পরে আমি এখন মশলা দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তো ভালো করে এখন এটাকে আমি মিক্স করে নিব। তো আমের সঙ্গে, টুকরোগুলোর সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। আর তলার মধ্যে কিন্তু, মানে গামলার তলার মধ্যে অনেক মশলা জমে থাকে, তাই আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপরে তুলে নিলাম। তো এই পর্যায়ে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে খবরের কাগজ বিছিয়ে এরকম কড়া একদিন রোদে শুকিয়ে নিব, মানে পুরো একদিন কড়া রোদে শুকিয়ে নিব, খুব বেশি শুকানোর দরকার নেই। তো এখন আমি প্যানের মধ্যে প্রায় 300 ml মতো সরিষা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে তেলের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সরিষা বাটা। সাদা সরিষাটাকে আমি ভিনেগার দিয়ে শিলপাটায় বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, তবে যেটাই করেন সিরকা দিয়ে করবেন, পানি দিয়ে কিন্তু করবেন না। তো ভালো করে আমি বেশ খানিকটা কিন্তু সরিষা দিয়েছি, কারণ এই সরিষাটা দেওয়াতে গ্রেভিটা অনেক ঘন হবে। তো এই পর্যায়ে আমি আমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং হালকা হাতে মিক্স করে নিব। আর পুরো প্রসেসিংটাই কিন্তু খুব হালকা হাতে করার চেষ্টা করবেন, খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না। তো মোটামুটি এই পর্যায়ে এলে আমি আবার কিছু মশলা দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরে দরকার হলে আবার দিব। তো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। হলুদের গুঁড়াটা এখন আর ইউজ করব না, কারণ যথেষ্ট হলুদ দেওয়া আছে। তো হালকা হাতে আবার মিক্স করে নিচ্ছি। আর পুরো রান্নাটা হবে কিন্তু মিডিয়াম হিটে, একদম কড়া হিটেও হবে না এবং লো হিটেও হবে না, মিডিয়াম হিটে করবেন। তো দেখেন এই যে মোটামুটি ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি একটা ভুল করেছি, আপনারা সেই ভুলটা করবেন না। আমি তেঁতুলটাকে ভিনেগারে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। প্রায় 10 মিনিটের মতো তেঁতুলটাকে, মানে অল্প একটু তেঁতুল নিয়ে যদি এটাকে 10 মিনিট ভিনেগারে ভিজিয়ে কাঠ বানিয়ে বিচিটাকে ফেলে দিয়ে আমের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব টেস্ট হয়, মানে গ্রেভিটা খেতে খুবই টেস্টি হয়। তো আমি যে ভুলটা করেছি আপনারা সেটা করবেন না, আপনারা একটু ভিজিয়ে নেবেন। তো আবার আমি নেড়ে চেড়ে নিলাম। এখন আমি চিনি মিক্স করে দিব, কারণ মশলাগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ নেই, মশলা করে কিছুই কাঁচা নেই। তো যখন কাঁচা থাকবে না, মশলা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আপনারা চিনি দিয়ে দেবেন। তো আমি এখানে বেশ খানিকটা চিনি দিয়েছি, যেহেতু আমি এটা মিষ্টি আমের আচার বানাবো। আর ঝাল এখন আমি দিয়ে দিলাম একটু লবণ, তখন আমার লবণ একটু কম হয়ে গিয়েছিল, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি সিরকা, প্রায় 3 টেবিল চামচের মতো আমি এখানে সিরকা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, ঝাল, মিষ্টি এবং লবণ এগুলো কিন্তু যার যার ব্যক্তি স্বাদের উপর ডিপেন্ড করে। এগুলো যার যার, মানে যেরকম স্বাদ আপনারা খেতে চান সেরকম করে দিয়ে নেবেন। তো আমার এই পর্যায়ে কিন্তু আমার মশলা একদম ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একদম ভাজা কমপ্লিট। এটাকে আর বেশিক্ষণ আমরা কুক করব না। এটা অনেক ঘন হয়ে গিয়েছে। তো আমার রান্না কিন্তু, মানে কুকটা কিন্তু একদম শেষ পর্যায়ে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। তো এটা একদমই কমপ্লিট। এই যে ভাজা, মানে আপনি কখন বুঝবেন যে এটা কমপ্লিট? এই যে মশলাগুলো যখন এই যে এরকম ঘন হয়ে আসবে, এরকম ঘন হয়ে আসবে, তখনই বুঝবেন যে আপনার কুক কমপ্লিট হয়ে গেছে। তো আমার আরেকটু প্রসেসিং বাকি আছে, সেটা হচ্ছে যে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু টালা জিরা গুঁড়া এবং টালা 5 ফোড়নের গুঁড়া।
এটা যেমন টেস্ট বাড়াবে তেমনি একটা সুগন্ধও আসবে। চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু হালকা হাতে আবার মিক্স করে নিব। তো আর কোনো কাজ নেই আমাদের, চুলায় আর কোনো কাজ নেই। এখন এটাকে আমি ঠান্ডা করব। আর আরেকটা কথা, আচার কিন্তু কখনো ঢাকতে যাবেন না। ঢাকা দিবেন তাহলে যে বাষ্প উঠবে এবং সেই পানিটা যদি আচারের মধ্যে পড়ে সেটা কিন্তু ভালো হয় না। আচারে কোনো রকমই পানি সংস্পর্শ থাকা যাবে না, কারণ যেহেতু আমরা এটা সংরক্ষণ করব তাই পানি থাকা চলবে না। তাই এটাকে না ঢেকে এরকম করে ওপেন এটাকে শুকিয়ে নিব, মানে ঠান্ডা করে নিব। এই যে আমাদের একদমই কমপ্লিট, আমি ঠান্ডা হতে দিব এখন। তো ঠান্ডা হওয়ার পরে দেখেন এটা একদমই তেলটা টেনে গিয়েছে, হ্যাঁ। আর এই যে আমি তুলে একটু দেখাচ্ছি কত ঘন হয়েছে গ্রেভিটা। এটা কমপ্লিটলি ঘন হবার একটা কারণ হচ্ছে বেশি করে এটার মধ্যে আপনারা সরিষা বাটা দেবেন। সরিষা বাটাটা কিন্তু এই গ্রেভিটাকে অনেক ঘন করবে। তো এখন আর কোনো কাজ নেই, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে বয়মের মধ্যে ভরে নিব। তো আবারও আমি বলে রাখি যে মিষ্টি, ঝাল এবং লবণ এগুলো কিন্তু আপনাদের মানে স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা দেবেন। তো আমি এটা বানিয়েছি মানে মিষ্টি আচার, তাই চিনির পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে আরও একটু ঝাল দিতে পারেন, মিষ্টি কম খেতে চাইলে আরও একটু কম দিতে পারেন। তো যার যার ইচ্ছে মতো বানিয়ে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।